শুরু করছি অতল ছায়ায় অবগাহন। লেখনীতে মেহেরুমা নূর। পর্ব সংখ্যা 12, শেষ পর্ব। সেই ঘটনার প্রায় 1 সপ্তাহ পার হয়ে গেছে। অতঃপর সেই কাঙ্ক্ষিত দিনটি চলে এলো। সেই দিনের অপেক্ষা গত 9 মাস ধরে করছিল ইয়ানা আর অভিক। হঠাৎ গত রাতে শেষ ভাগে ইয়ানার প্রসব বেদনা ওঠে। ব্যথায় সে ছটফটিয়ে কাঁদতে থাকে। তবে তার চেয়ে বেশি ছটফটায় যেন অভিক, যেন তার নিজেরই বাচ্চা হচ্ছে। প্রিয় বউটার এত কষ্ট দেখে পরাণ ছিঁড়ে যায় তার। ইয়ানাকে যখন ওটিতে নিয়ে যাওয়া হলো, বেচারা অভিকের কান্না দেখে কে, যে তার বউ মারা গিয়েছে এইমাত্র। যেন তার বউ মারা গিয়েছে এইমাত্র। ভয়ঙ্কর গ্যাংস্টার, যার কাছে মানুষের জীবন নেওয়া তড়ি বাজানোর মতো ব্যাপার, সেই লোককে এই অবস্থায় দেখে বাকি সবাই হাসবে না কাঁদবে এটাই সিদ্ধান্ত নিতে পারছে না। অবশেষে ইয়ানার ডেলিভারি সুস্থভাবে সম্পন্ন হয়ে গেল। ঔষধের প্রভাবে ঘুমিয়ে গিয়েছিল সে। যখন চোখ খুলল তখন বেডের পাশে টুলে বসে থাকা কাঁদনো অভিককে দেখতে পেল। তাকে দেখে ইয়ানা বলে উঠল, কাঁদছেন কেন আপনি? ইয়ানাকে তাকাতে দেখে অভিক ইয়ানার হাত ধরে অস্থির গলায় বলল, চোখ খুলেছো তুমি? এখন কেমন লাগছে? তোমাকে ওভাবে দেখে কত ভয় পেয়ে গিয়েছিলাম জানো আমি। এত বড় দামড়া লোকটাকে কাঁদতে দেখে হাসি পেল ইয়ানার। বেচারাকে কি কেউ একটু সান্ত্বনাও দেয়নি? ইয়ানা বলে উঠল, হাসু কোথায়? আমি ওকে দেখতে চাই। ওকে হাসু ডাকবা না, ওকে হাসু ডাকা যাবে না, কারণ আমাদের বাবু একটা মেয়ে এবং সে দেখতে একদম আমার মতো হয়েছে। এটা এখন কিভাবে বলতে পারেন? নবজাতক অবস্থায় সবশেষে একই রকম দেখা যায়। তুমি দেখে নিও, আমার কথাই ঠিক। অভিক ইয়ানার কপালে চুমু খেলো। তারপর হঠাৎ বলে উঠল, মিস ইয়ানা, আপনি কি আমার সাথে প্রেম করবেন? ইয়ানা ভ্রু কুঁচকে বলল, মানে? আমরা তো এমনিতেই বিবাহিত দম্পতি। হ্যাঁ, তবে আমরা নর্মাল প্রেম করার সময় পাইনি, তাই আমি আবার প্রথম থেকে শুরু করতে চাই। আমরা এখন তোমাকে ডেট করতে চাই। বলো করবে? কিন্তু তাহলে বাবুর দেখাশোনা কে করবে? তো কে বলেছে দুইজন একসাথে কাজ করা যাবে না? আমরা 1 বছর প্রেম করব, তারপর 1 বছর পর তোমাকে আবার প্রপোজ করব। আপনি সত্যি পাগল? এটা কি সিরিয়াসলি বলছেন? অবশ্যই। তাহলে বলো। ইয়ানা এ পর্যায়ে হাসি মুখে বলল, ও কি ঠিক আছে। ইয়ানা খুশি লাগছে অভিকের পরিকল্পনায়। তাদের সম্পর্কটা পূর্বে কেমন অদ্ভুত ভাবে শুরু হয়েছিল, তাই অভিক তাদের মিস হয়ে যাওয়া প্রেমের সম্পর্কে অভিজ্ঞতাটুকু নতুন করতে চাচ্ছে। এতে তারা ভালোই লাগছে। প্রার্থনা করছে আর তার আয়ু যেন লম্বা থাকে। সেই লোকটার সাথে আরো অনেক বছর এভাবেই কাটাতে চায়। অভিককে ছাড়া তার জীবন ভাবতেও পারে না ইয়ানা। এখন থেকে শুধু সুখময় দিন তার। একটু পরে সেখানে অভিকের বাবা এসে হাজির হলো। এসেই বলল, আমি আমার নাতিনের জন্য বেস্ট নাম সিলেক্ট করেছি। সেটা শুনে অভিক প্রত্যুত্তরে বলে উঠল, বেস্ট নাম? তুমি বললেই বেস্ট হলো নাকি? তুমি কোনো ভালো নাম রাখতে পারবে এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কি বলতে চাও তুমি? ড্যাড, তুমি কখন ইয়ানার প্রত্যাখ্যানের শিকার হওনি, তাই না? এটা একদম ভেতরটা নাড়িয়ে দেওয়ার মতো কষ্টের অভিজ্ঞতা। নিজেকে সেই হৃদয় ভাঙা যন্ত্রণা থেকে বাঁচাও আর এখান থেকে ফিরে যাও। আরে না, আগে ইয়ানাকে শুনতে তো দাও। সে নিশ্চয়ই পছন্দ করবে। এই পর্যায়ে ইয়ানা বলে উঠল, জি আপনি বলুন, কি নাম ভেবেছেন? অভিকের বাবা বলতে লাগলো, শোনো তাহলে, ব্যক্তির উপর তার নামের একটা প্রভাব থাকে। নামে যেন অভিজাত্য প্রকাশ পায়। সেই হিসেবে আমি প্রথম যে নাম ভেবেছি তা হলো স্বর্ণ, মানে গোল্ড। তারপর রূপা, আর তৃতীয় হলো মেধা। আমার নাতিন বলে কথা, সোনা রূপা আর মেধায় ভরপুর থাকবে। এনা কিছু বলার আগে অভিক বাদ সেধে বলে উঠল, পুরাই ফালতু নাম। এটা কোনো নাম হলো সোনা রূপা? আমরা এখানে জুয়েলারির দোকান দিয়ে বসেছি। বয়সের সাথে তোমার টেস্টও সেকেলে হয়ে গেছে। আরমান সাহেব খিকিয়ে উঠে বললেন, কি খারাপ আছে এতে? তোমার নামের চাইতে তো ভালো ভিয়েনা। এটা কোনো হলো? এই নামের কোনো প্রভাব নেই। ইয়ানা ভাবলো অভিক তাহলে ওদের মেয়ের নাম ভিয়েনা রেখেছে। দুজনের নামের স্মেল। অভিক আবার বাবার উদ্দেশ্যে বলল, নামে কখনো ব্যক্তিত্ব হয় না। বাচ্চার ব্যক্তিত্ব বাবা মায়ের লালন পালনের কেমন
সেটার উপর নির্ভর করে। আমরা ধনী দেখে বাচ্চাকেও তার মার্ক লাগিয়ে দিতে হবে, এটা বোকামি। এটা কোনো বরদান চাওয়ার মতো বিষয় না। ড্যাড, এত ডিপ কথা। ড্যাম, এত ডিপ কথা। ঠিক আছে, তোমাদের বাচ্চা, তোমাদের ইচ্ছা। হ্যাঁ ঠিক আছে, তুমি এখন যাও, যখন তখন মন চাইলে চলে আসার কিছু নেই। আচ্ছা আচ্ছা, যাচ্ছি আমি এখন। আরমান সাহেব যেতে ইয়ানা সরু চোখে তাকিয়ে বলল, এটা কোন ধরনের ব্যবহার নিজের বাবার সাথে? আরে তুমি টেনশন নিও না, বুড়োটা এমন ব্যবহারই পছন্দ করে। যাই হোক, ভিয়ানাকে নিয়ে আসো এখন। ওহ, তার মানে ভিয়ানা নামই তোমার পছন্দ? ভালোই। অভিক উঠে গিয়ে বাচ্চাকে কোলে নিয়ে এলো। কোলে নিয়ে ইয়ানার সামনে এসে বলল, দেখো কত নাদুস নাদুস ভারী হয়েছে, মনে হচ্ছে কোনো গাছ টেনে তুলেছি। ইয়ানা কটক ট্রাক দেখিয়ে বলল, এটা কি ধরনের কথা বললো? কত সুন্দর ভিয়ানা, একদম ফুলের পাপড়ির মতো। তুমি বেশি সুন্দর। অভিকের কথায় ভ্রুক্ষেপ না করে মেয়েকে কোলে নিল ইয়ানা। জীবন যেন পূর্ণতা তার, জীবন যেন পরিপূর্ণ তার। অভিক তার প্রেম আবেদনের ব্যাপার মোটেও মজা করেনি, তাই তো আজ প্রথম ডেট হিসেবে ইয়ানাকে বাইরে নিয়ে এসেছে। ভিয়ানার বয়স এখন 5 মাস চলছে। অভিক রাতে তাকে ঘুম পাড়িয়ে দিয়ে ইয়ানাকে নিয়ে ড্রাইভে বের হয়েছে তাদের প্রথম ডেট হিসেবে। ভিয়ানা দেখাশোনা শুধু ইয়ানার একা করতে হয় না, অভিজ্ঞতার সাথে করে। বিশেষ করে রাতে ঘুম পাড়ানোটা অভিকের রোজকার রুটিন। রাতের বেলা জেগে উঠলে অভিক তাকে আবার কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ইয়ানাকে ডাকে না। এছাড়া সাহায্যের জন্য একজন ন্যানিও রাখা হয়েছে ভিয়ানা দেখাশোনার জন্য। তাই ইয়ানা নিজের জন্য প্রচুর সময় থাকে। যেমন এখন প্রেম করার সময় তার। অভিক তাকে নিয়ে বের হয়েছে কিছু সময় হলো। সে একদম নতুন পরিচিত হওয়ার ক্যারেক্টারে একেবারে ফুল ফর্মে। সেই অনুযায়ী অভিনয় করে বলে উঠল, তো মিস ইয়ানা, আপনার পছন্দের হবে কি? অভিকের এমন ঢং করা দেখে ভীষণ হাসি পেল ইয়ানার। তবে সেটা চেপে গিয়ে মজা নেওয়ার উদ্দেশ্যে বলে উঠল, আমার প্রধান হবি হচ্ছে বাচ্চা পালা। আসলে একজন সিঙ্গেল মাদার কি না। এটা শুনে অভিক এক প্রকার চিল্লিয়ে বলে উঠল, কি সিঙ্গেল মাদার? তো আমি কে? আমি কি কেটে রাখা কলিজা? কথাটা বলে পরক্ষণে নিজের ক্যারেক্টার মনে পড়ে গেল। ওহ সরি, যাই হোক, আমি আপনার আর আপনার বাচ্চার দুজনের দায়িত্ব নিতে রাজি। মাত্রই তো জানাশোনা হচ্ছে আমাদের, এসব বলার জন্য বেশি জলদি হয়ে গেল না? আপনি চিন্তা করবেন না, আমি অনেক দায়িত্ববান ব্যক্তি, আপনি চাইলে ধীরে সুস্থেই হবে। ঠিক আছে। কত সরল আপনি। তা আপনার বাবুর নাম কি? ভিয়ানা। দেখতে কার মতো হয়েছে? সে দেখতে একদম ওই ইতর লোকটার মতো হয়েছে, যে আমার সাথে ইচ্ছে মতো মজা লুটে নিয়েছে। তারপর যখন শুনেছে বাচ্চার কথা, অমনি পালিয়েছে। বেচারা অভিক আবারও ক্যারেক্টার বলে উত্তেজিত গলায় বলে উঠল, হোয়াট? পরক্ষণে আবারও নিজের ক্যারেক্টার বজায় রেখে বললাম, আই মিন, এটা অনেক খারাপ হয়েছে। তারপরও আপনি নিশ্চয়ই তাকে ভালোবাসেন। তেমন না, আমি শুধু তাকে তার টাকার জন্য পছন্দ করতাম। বেচারা অভিক আবারও শক খেয়ে বলল, হোয়াট? পরপরই গলা খাকারি দিয়ে বলল, যাই হোক, ওই বদমাশকে ভুলে যান। এখন থেকে আমি আপনার বাচ্চার বাবা হব। আপনাদের কখনো কোনো অভিযোগ হতে দেব না, প্রমিস। তো আমাকে কি আপনার মন জায়গা দেওয়ার সুযোগ দিবেন? সেটা আপনার উপর নির্ভর করে, আপনি পারফরমেন্স বলে দিবে সেটা। বলে চোখ মেরে দিল ইয়ানা। পরক্ষণে অভিক গাড়ি ব্রেক কষলো। ইয়ানা বলল, কি হলো, গাড়ি থামালেন কেন? আসলে আমার হঠাৎ একটা জায়গার কথা মনে পড়লো যেখানে অনেক ভালো খাবারের মেনু আছে। ইয়ানা অভিকের মতিগতি বুঝতে পেরে বলল, আর আমার মনে হচ্ছে সেখানে সাথে রুম সার্ভিসও আছে, তাই না? ওয়াও, আপনি কিভাবে জানেন? আগে গিয়েছেন কখনো? কার সাথে গিয়েছেন? গিয়েছিলাম একজনের সাথে, যে দেখতে একদম আপনার মতোই। হাসলো অভিক। তারপর তারা পৌঁছালো এক অভিজাত হোটেলে। রাত তখন প্রায় 3টার আশেপাশে। ভালোবাসার লেনদেনা শেষ করে গভীর ঘুমে জড়িয়েছিল অভিক আর ইয়ানা। হঠাৎ তখন ইয়ানার ফোনে টুংটাং করে পরপর মেসেজ আসার শব্দ আসতে লাগলো। এক পর্যায়ে সেই শব্দে ইয়ানার ঘুম ভেঙে গেল। সে হাত বাড়িয়ে তার ফোনটা হাতে নিল।
অজানা নাম্বার থেকে মেসেজ। আগেও দু একবার এই নাম্বার থেকে মেসেজ আসছিল। ইয়ানা রং নাম্বার ভেবে ইগনোর করে দিচ্ছে, কিন্তু এখন যে মেসেজ দেখলো তাতে বুঝতে পারলো এটা রং নাম্বার না, এটা তার সেই পুরনো প্রেমিক, যে তার প্রথম প্রেম ছিল। আর সেটা বুঝতে পেরেই কেমন বুকের মাঝে ধক করে উঠলে কিছু পুরনো ক্ষত জেগে উঠল তার। মনে পড়লো সেই চালবাজ লোকটার কথা। তার নাম জায়ান। প্রথম দেখা হয় তখন ইয়ানার স্পটের কাজ করে। সেও প্রথমে ইয়ানার কাস্টমার হিসেবে পরিচিত হয়েছিল তার কাছে, কিন্তু লোকটা অন্যদের মতো রুড ছিল না, অনেক সুইট ব্যবহার করতো ইয়ানার সাথে। তারপর এক সময় জানায় লোকটা নাকি তাকে সত্যি সত্যি পছন্দ করে, ভালোবেসে ফেলেছে তাকে। ইয়ানাও সেটা সত্যি মনে করে তাকে ভালোবাসে। ওইটাই তার প্রথম সিরিয়াস রিলেশনশিপ ছিল। ইয়ানা ভেবেছিল লোকটা অন্যদের মতো না, তাকে নিয়ে বোধহয় সত্যি সিরিয়াস। তাই সে জায়ানকে তার দাদির সাথে দেখা করানোর জন্য নিয়ে যেতে চেয়েছিল। জায়ানও রাজি হয়। যেদিন দাদির সাথে দেখা করতে যেতে চাই সেদিন রাস্তায় জায়ান বলে আগে কোনো হোটেলে রেস্ট করে নিতে। ইয়ানা তাতে রাজি হয়, কিন্তু সেখানে লোকটার আসল রূপ জানতে পারে সে। জায়ান যখন ওয়াশরুমে যায় তখন তার ফোনে বারবার মেসেজ আসতে থাকে। ইয়ানা স্বাভাবিকভাবে এমনি সেটা একটু দেখতে নেয়। তখনই জায়ান আর ওর বন্ধুদের কথোপকথন দেখতে পায়। তা দেখে বুঝতে পারে জায়ান তাকে মিথ্যা ভালোবাসার কথা বলেছে, যাতে সে ইয়ানাকে টাকা ছাড়া ফ্রিতে ভোগ করতে পারে। এটা দেখে ইয়ানা স্তব্ধ হয়ে যায়, তার মনটা ভেঙে টুকরো হয়ে যায়। সেই দিন ইয়ানা ইতি টানে তাদের সম্পর্কে। অতীত মনে করে চোখে অশ্রু ভিড় করে ইয়ানার। এতদিন পর ওই ইতর লোকটা কেন আবার ওর জীবনে উকি দিচ্ছে? ইয়ানার সেসব কথা ভাবলে নিজের উপরেই রাগ হয়। সে কিভাবে অমন একটা নিচু লোকের প্রেমের ফাঁদে পা দিল? সে যদি মনের বদলে শুধু মাথা খাটিয়ে চলতো তাহলে এমন হতো না। নিজের উপরেই এটা ভেবে ঘৃণা হয় যে সে কত সহজে একজনকে মন দিয়ে দিয়েছিল। ভাবনার মাঝে ইয়ানার ফোন বেজে উঠল। সেই নাম্বার থেকে ফোন আসছে। ইয়ানার কেমন বুক কাঁপছে। যদি অভিক এই ব্যাপারে জেনে রেগে যায়, যদি তাকে ঘৃণা করে। ফোনের শব্দে অভিকও জেগে গেল। সে জিজ্ঞাসা করে, কে ফোন করেছে এত রাতে? ইয়ানা হকচকিয়ে ওঠে, তারপর ধরা গলায় বলল, আমার পুরনো এক্স। আসলে সে একটা জঘন্য লোক। আমি কি দেখতে পাই নাম্বারটা? তুমি না চাইলে দেখবো না। ইয়ানা ফোনটা এগিয়ে দিল। অভিক ফোন হাতে নিয়ে কিছুক্ষণ নাম্বারটা দেখে মুখস্থ করে আবার দিয়ে দিল ইয়ানাকে। তারপর বলল, কোনো জরুরি কারণ ছাড়া যদি সে এত রাতে ফোন করে তোমার ঘুম ভাঙিয়ে থাকে তাহলে সে অনেক বড় ভুল করেছে, যেখানে আমি কখনো তোমার ঘুম ভাঙাই না। কথাটা বলে অভিক ইয়ানাকে নিয়ে আবার শুয়ে পড়ল। অভিক এই বিষয়ে জানার জন্য ইয়ানাকে কোনো রকম প্রেসার দিল না। এটা যেমন ইয়ানাকে অবাক করলো। যদিও সে ওই লোককে অনেক আগেই ভুলে গেছে, তার প্রতি ঘৃণা ছাড়া কিছুই নেই। তারপর যেন খারাপ লাগছে ইয়ানার। যদি ওই ইতর লোকটাকে ভালো না বাসতো তাহলে অভিক হয়তো তার প্রথম প্রেম। অভিকের এত ভালোবাসার বিপরীতে এটা তো সে ডিজার্ভ করে। ইয়ানা ভাবনার মাঝে অভিক বলে উঠল, আশা করি তুমি ওই বাস্টারের জন্য নিজের ঘুম নষ্ট করছো না। আর আমি এক্ষুনি ওই রাস্কেলকে ঘাড় মটকাতে মন যাচ্ছে। ইয়ানা মাথা তুলে বলল, তুমি খুন করো না ওকে, তাহলে জেল হয়ে যাবে তোমার। শুধু আশা করি ও এমনিতেই মরে যাক। তার মানে তুমি চাও মরে যাক? তুমি যেহেতু চেয়েছো সেটাই অবশ্যই হবে। তোমার হাজবেন্ডের উপর সব ছেড়ে দাও, এখন ঘুমাও তুমি। পরদিনই অভিক বিজনেসের কাছে দেশের বাইরে যাওয়ার কথা বলে বাসা থেকে ইয়ানাকে বলে বের হয়। অভিক সেই দিন রাতে ভিয়ানাকে ঘুম পাড়াতে গিয়ে ইয়ানার নাজেহাল অবস্থা হয়ে যায়। কিছুতেই ঘুমাতে চায় না ভিয়ানা। যখনই বিছানায় রাখে তখনই উঠে পড়ে, অথচ অভিক কত অনায়াসে রোজ ঘুম পাড়িয়ে দেয়। ইয়ানা বোধহয় প্রথম মাঝে বাচ্চার বাবার তুলনায় বাচ্চা পালনে হেরে গেছে। শেষমেশ অনেক কষ্ট করে ঘুম পাড়াতে সক্ষম হয় ইয়ানা। যেন বড়সড় যুদ্ধ শেষ করে এসে বিছানায় ধপাস করে শুয়ে পড়ে সে। মনে পড়ল আজ সারাদিন অভিক ফোন করেনি। লোকটা কি বেশি ব্যস্ত? ভাবতে ভাবতে অভিকের নাম্বারে ফোন দিল ইয়ানা। ওপাশ থেকে ফোন রিসিভ করে অভিক বলে উঠল, সুইট হার্ট, কি অবস্থা তোমার? প্রিন্সেস যে কি বেশি জ্বালিয়েছে তোমাকে? হ্যাঁ, আর বলো না, তাকে ঘুম পাড়াতে গিয়ে আমার 2 হাত শেষ। তুমি টায়ার্ড? চিন্তা করো না, আমি যখন বাসায় ফিরবো তখন বডি ম্যাসাজ করে দেবো, একদম চাঙ্গা হয়ে যাবে।
তা আসবোটা কখন তুমি? এত দেরি লাগছে কেন? কি কাজ করতে গেছো তুমি? বলতে পারো আমি তোমার ফার্স্ট লাভ হওয়া মিশনে এসেছি। মানে কি বলছেন আপনি? হ্যাঁ, আজকের পর থেকে আমি তোমার প্রথম ভালোবাসা, এটাই শুধু মনে রাখবা, বাকি সব ভুলে যাও। এখন রেস্ট করো, আমি কাজ শেষ করে জলদি চলে আসবো, বলে ফোনের উপর চুমু খেয়ে ফোন কেটে দিল। পরক্ষণে তার মুখাভাবে ভয়ঙ্কর ক্রূরতার তীব্রতা ছুঁয়ে গেল। তার সামনে বেঁধে রাখা লোকটার দিকে হিংস্র আয়নার দৃষ্টিতে তাকালো সে। চেয়ারে বেঁধে রাখা আছে জায়ান, মুখে টেপ মারা। এনার ফোন আসায় অভিকের লোকজন মুখে টেপ মেরে এক টানে সেটা খুলে দিল। আবার অভিক খুলে দিতে জায়ান আটকে কেঁদে উঠে বলল, ভাই আমাকে কেন ধরে এনেছেন? প্লিজ ছেড়ে দিন আমাকে। অভিক ক্রূর হেসে বলল, কেন ধরে এনেছি? অবশ্যই মরতে যাওয়া ব্যক্তির অন্তত তার অপরাধ জেনে মরা দরকার, যাতে সে বুঝতে পারে কি কারণে তার মৃত্যুটা হলো। মৃত্যু? কি বলছেন ভাই? কি করেছি আমি? তুই আমার ইয়ানাকে কষ্ট দেওয়ার ভুল করেছিস, তাকে ঠকিয়ে তার কনফিডেন্স ভেঙে দিয়েছিস। তুই কি ভেবেছিলি এই অপরাধের শাস্তি ছাড়া দিব্যি চলে ফিরে যাবি? জায়ান এবার তার অন্যায় বুঝতে পেরে আবারও কেঁদে আকুতি মিনতি করে বলল, সরি সরি সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, মাফ করে দিন আমাকে। আমি অ্যানার পা ধরে মাফ চাইবো, সেও নিশ্চয় আমাকে মাফ চাওয়া দেখে খুশি হবে, তাই না? সেটা হয়তো হবে, তবে অ্যানা তোর মৃত্যু কামনা করে, তাই তোকে তো আজ মরতেই হবে। সরি, তুই মরার পর ভূত হয়ে এসে বলিস গেস হোয়াট? ইয়ানা ভয় করে না, তার কাছে ভূতের চেয়ে মানুষ বেশি ভয়ঙ্কর, কারণ পৃথিবীতে তোর মতো কিট দিয়ে ভরপুর। তো বাই বাই ইউ ব্লাডি বাস্টার্ড, বলে হাতের ভারী হাতুড়িটা দিয়ে জায়ানের অন্তিম অধ্যায় শেষ করে দিল। 5 বছর পর রাতে অভিকের বুকে শুয়েছিল ইয়ানা। সে বলে উঠল, শুনুন, কাল তো চিলড্রেন দিবস, ভিয়ানার জন্য কোনো প্ল্যান করেছেন? অভিক বলল, কাল ড্যাড নাকি নিয়ে যাবে ওকে, ঘুরবে ওকে নিয়ে। তাহলে তো ভালোই, কিন্তু আমাদেরও তো কিছু করা উচিত ওর জন্য। কি গিফট দেওয়া যায় ওকে? চিলড্রেন দিবসে ওর জন্য একটা ভাই বোন আনার ব্যবস্থা করা যায়, কি বলো? বলে দুষ্টু হেসে চোখ টিপ মারল অভিক। ইয়ানা আলতো চাপড় মেরে বলল, লুচুমি ছাড়া কিছুই নেই আপনার মাথায়? আর সত্যি বলছি, 4 বছর হয়ে গেছে ভিয়ানার, এখন তো স্কুলে যেতে শুরু করেছে সে। এবার তো ওর একটা ভাই বোন আনা আমাদের দায়িত্ব, অতীব দায়িত্ব। কাল ড্যাড ভিয়ানাকে নিয়ে গেলে আমরা একেবারে একা, এমন সুযোগ কাজে না লাগাতে পারলে কেমন বাবা হলাম? ইয়ানা বুঝলো এই লোক সত্যি সিরিয়াস। কেন যে সে গিফটের কথা বলতে গেল, এখন বোঝো ঠেলা। মাসখানেক পর প্রেগন্যান্সির কিট হাতে নিয়ে নাক টেনে কাঁদছে অভিক। এটা তার খুশির অশ্রু। সত্যি সত্যি সে চিলড্রেন দিবসে আরেক বাচ্চা ইয়ানার গর্ভে দিয়েছে। এরই মাঝে ভিয়ানা দৌড়ে এলো তাদের রুমে। অভিক তাকে কাছে ডেকে বলল, প্রিন্সেস, তোমার ভাই বোন আসছে, তুমি কি খুশি? ভিয়ানা খুশি হয়ে বলল, ইয়ে, ভিয়ানার ছোট ভাই বোন আসবে, ভিয়ানা এখন বিগ গার্ল হয়ে যাবে। ইয়ানা খুশি মনে ভিয়ানাকে কোলে নিয়ে জড়িয়ে ধরল। বেচারা অভিক অসহায় মুখ করে ভাবলো, সব মেহনত সে করলো, অথচ তাকে কোনো আদরই বরাদ্দ নেই। পরিবারের কর্তা বুঝি একাকিত্বই পেতে হয়। পরক্ষণে ভাবলো, 1 মিনিট, আমি কেন একা হব? আমারও আদর চাই। পরপরই বউ আর মেয়েকে একসাথে জড়িয়ে ধরলো সে। একসাথে হাসতে লাগলো সবাই। হ্যালো এভরিওয়ান, আমার এই গল্পটা পড়তে অনেক, মানে কি বলবো, আমি আসলে নতুন ভয়েস দিচ্ছি, তাই আমার অনেক বাধা প্রাপ্ত হয়েছে অনেক জায়গায়। তো আপনারা কিছু মনে করবেন না। আসলে আমি শুধু বাধা দিয়ে পড়েছি, আমার পড়তে অসুবিধা হয়েছে তা নয়। আসলে এই গল্পটাতে অনেক ভুল ছিল, যেটা পড়তে অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে পড়তে আমার। আর এই গল্পটা আজকে শেষ হলো। আর আমি ওই গল্পটা আগে পড়িনি, আপনাদের সাথে আজকে পড়লাম, আপনাদের সাথেই পড়ে নিচ্ছি, আমিও যাতে এর ফিলটা নিতে পারি, এই জন্য আপনাদের সাথে আমি পড়ছি। তো ভালো লাগলে অবশ্যই আপনারা শুনতে পারেন, আর ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।